হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমরা যে ক্লাসে যাচ্ছিলাম টেন্স, তাই না? টেন্সের আমরা একটা টেন্স শিখছি, সেটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। দেখেন, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স। ক্লিয়ার? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সকে কি বলা হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আরেকটা নাম আছে, যেটাকে আমাদের বলে প্রেজেন্ট প্রোগ্রেসিভ। ঠিক আছে? কি বলা হচ্ছে? প্রেজেন্ট প্রোগ্রেসিভ। প্রেজেন্ট প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ মানে হচ্ছে সমকালীন। ঠিক আছে? প্রোগ্রেসিভ মানে হচ্ছে সমকালীন। তাহলে আজকের টপিকস কি? আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ। ক্লিয়ার? আচ্ছা, এটা কোশ্চেনে আসে, অনেক পরীক্ষায় আসছিল, যেটা কোন টেন্স। অপশানে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া নেই, কি দেওয়া আছে? প্রেজেন্ট প্রোগ্রেসিভ। ঠিক আছে? এখন দেখেন ডেফিনিশনে আসি, যে বর্তমানকালে কোনো কাজ সংঘটিত হচ্ছে বা কোনো কাজ চলছে, ঘটছে, ঠিক আছে, এরকম বোঝাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে ভার্বের আকারের যে পরিবর্তন হয় তাকে কি বলা হচ্ছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানকালে কোনো একটা কাজ ঘটতে থাকবে বা চলতে থাকবে, মানে চলছে, অটোমেটিক থাকবে মানে কি চলছে। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে ভার্বের আকারের যে পরিবর্তন হয় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এখন দেখেন ভার্বের আকারের পরিবর্তন বলতে কি বোঝানো আছে? সকল টেন্সে শুধুমাত্র চেঞ্জ হয় কি? শুধুমাত্র ভার্বটা। দেখেন, আমি ভাত খাই। আবার যদি লিখি আমি ভাত খাচ্ছি। আবার যদি লিখি আমি ভাত খাইব। তাহলে সবসময় দেখেন শুধু চেঞ্জ হচ্ছে কোনটা? ভার্বটা। ঠিক আছে? তাই সংজ্ঞাটা সবসময় এরকম দেওয়া উচিত যে এরূপ বোঝালে ভার্বের আকারের যে পরিবর্তন হচ্ছে সেটাকে হচ্ছে টেন্স হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ভার্বের আকার পরিবর্তনটা বুঝলেন, যে সকল টেন্সে শুধুমাত্র চেঞ্জ হয় কি? ভার্বের আকারেরটা, ভার্বের আকারে চেঞ্জ হয়। আচ্ছা, এখন দেখেন এটার আইডেন্টিফিকেশন, চেনার উপায় হচ্ছে যে এর বাংলা ক্রিয়া শেষে কি থাকবে? তেসি, তেসো, তেসেন বা চলিতে থাকবে চয় ছয় রশ্মি, চয় ছয়, চয় ছয় কা দন্তন্য, তারপরে চ আছে ইত্যাদি থাকবে। ক্লিয়ার? এটা হচ্ছে চেনার উপায়। বাংলা দেখি কিভাবে আমরা আইডেন্টিফাই করব যেটা কোন টেন্স, বাংলা ক্রিয়া শেষে এইগুলা থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে স্ট্রাকচারে দেখেন যে প্রথম তো সাবজেক্ট আসবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই আকারে সাজাইতে হবে, তাই না? প্রথম সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব আছে। কি কি আছে সাহায্যকারী ভার্ব? অ্যাম, ইজ, আর অবলিক দিয়ে লিখছি, মানে এর যে সাবজেক্ট অনুযায়ী এই অ্যাম, ইজ, আর বসবে। এবং এই টেন্সের একটা স্পেশালিটি আছে, সেই স্পেশালিটি কি? দেখেন, মূল ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। আসলে অবজেক্ট লেখাটা ঠিক না, এরপরে লেখা উচিত এক্সটেনশন বা হচ্ছে অন্যান্য বা বাকি অংশ। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন তাহলে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব কি আছে? অ্যামিজার প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে মূল ভার্বের সঙ্গে সবসময় কি থাকবে? কন্টিনিউয়াস টেন্সে, সকল কন্টিনিউয়াস টেন্সে কি থাকবে? আপনার মূল ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন এই ছিল হচ্ছে আমাদের ডেফিনেশন, চেনার উপায় এবং স্ট্রাকচার বা গঠন। আচ্ছা, খেয়াল রাখবেন আপনারা, দুইটা টেন্সের কোনো অক্সিলারি ভার্ব নেই। কি কি? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এবং পাস্ট ইনডেফিনাইট টেন্স। সকল ইনডেফিনাইট টেন্সকে সিম্পল বলতে পারে, সিম্পল পাস্ট বা প্রেজেন্ট সিম্পল, মানে সিম্পল প্রেজেন্ট টেন্স। ক্লিয়ার? তাহলে এই দুইটা টেন্সের কি নেই? কোনো সাহায্যকারী ভার্ব নেই। কোনটা? সিম্পল প্রেজেন্ট টেন্স আর হচ্ছে সিম্পল পাস্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট বা পাস্ট ইনডেফিনাইট। এই দুইটা টেন্সের কোনো অক্সিলারি ভার্ব নেই। আর সকল টেন্সের কিন্তু কি আছে? অক্সিলারি ভার্ব আছে। এইবার দেখেন, এখানে আমি ইউজেস অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এদের ব্যবহার আলোচনা করব, সেটা একটু পরে আসি। এখন এই যে ডেফিনেশন ভিত্তিক যে আলোচনা সেটা আসি। এখন দেখেন, আমি যদি এক্সাম্পল লিখতে চাই, ঠিক আছে, সাপোজ এইবার লিখি একটু এক্সাম্পল। দেখেন, আমি যদি লিখি যে আমি
ভাত খাইতেছি, খাইতেছি অথবা খাচ্ছি। একটা সাধু তেসি তেসো তেসেন থাকলে কি হবে? এই তেসি তেসো তেসেন এগুলো থাকলে সাধু ভাষায় হয়, ঠিক আছে। আর চলিতে এই যে এগুলো থাকবে, ক্লিয়ার? তাহলে আমি ভাত খাইতেছি বা খাচ্ছি, একই অর্থ কিন্তু একই, ঠিক আছে। এখন এইখানে দেখেন বাংলা ক্রিয়া কোনটা, যেটা দিয়ে আমরা কাজ করা বোঝাবো, খাওয়া বোঝাচ্ছি। এই বাংলা ক্রিয়া শেষে এখানে দেখেন তেসি আছে বা জয়সরস্যি আছে। তাহলে আমরা কি আইডেন্টিফাই করলাম? যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে স্ট্রাকচার অনুযায়ী কি লিখবো? সাবজেক্ট। ইংরেজি এখন করব, ইংরেজি অনুবাদ দেখেন। প্রথম আসি সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে কি? যে কাজ করবে, তাহলে আমি। আচ্ছা, এবার হচ্ছে সাহায্যকারী ভার্ব, তিনটা আছে, এম, ইজ, আর। আমরা কোনটা নেব? আই এর পরে কোনটা বসে? এম বসে, আই এর পরে এম। এবং এই এম এমনই একটা ভার্ব যা শুধুমাত্রই কার পরে বসে? আই এর পরে। আই ছাড়া আদারওয়াইজ আপনারা কি খুঁজে পাবেন না? এম এর ব্যবহার খুঁজে পাবেন না। তবে আরো এক জায়গায় বসে। সাপোজ একটা জিনিস দেখি আসি, ইট ইজ আই হু অ্যাম ইয়োর ফ্রেন্ড, ঠিক আছে। এরপর আই ইএনডি। খেয়াল করেন, দেখেন এখানে হু লিখছি, তারপরে কি ভার্বটা লিখছি? অ্যাম। এখানে হুটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন কাকে মিন্স করে? এটা মিন্স আই, আই। এই কারণে এখানে অ্যাম বসে। তাহলে অ্যাম দুইটার পরে বসে, একটা হচ্ছে হু। তা হু কিন্তু কাকে নির্দেশ করে? সে আইকেই নির্দেশ করে। তাহলে আমরা ক্লিয়ার হইলাম যে অ্যাম শুধুমাত্র আই এর পরে বসে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আই, এরপর অক্সিলারি ভার্ব কোনটা হবে? অ্যাম বসবে। এইবার হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি। মূল ভার্ব কোনটা? আমরা যেটা দেখে আইডেন্টিফাই করলাম যে এটা কোন টেন্স। খাইতেছি, খাওয়ার ইংরেজি ইট। এখন এর শেষে কি আসবে? একটা আইএনজি। এই আইএনজি দিয়ে দেবো, খুবই সহজ। তাহলে আই এম ইটিং কি? ভাত, রাইস, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমি যদি লিখি তারা ঝগড়া করছে, তারা ঝগড়া করছে বা করিতেছে, একই কথা। তারা ঝগড়া করছে বা করিতেছে, কি আছে দেখেন? সে আছে, এই যে চ সে, ক্লিয়ার? তাহলে এটা কোন টেন্স এবং এইটা দ্বারা কি বোঝাচ্ছে? দেখেন কাজটা কিন্তু চলমান, ক্লিয়ার? কাজটা কি ঘটছে? আমি ভাত খাচ্ছি মানে কি? আমি খাচ্ছি, এখনই খাচ্ছি, খাওয়া বোঝানো হচ্ছে। কাজটা চলছে, তারা ঝগড়া করছে, এটাও কিন্তু কি? কাজটা চলছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা কি হবে? তারা ঝগড়া করছে, দে। এবং দে কি? প্লুরাল, সাবজেক্টটা তারা দে প্লুরাল। প্লুরাল হলে অক্সিলারি ভার্ব কোনটা আসবে? আর। আর সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ, ক্লিয়ার? তাহলে দে আর। প্লুরাল সাবজেক্ট হলে কি ব্যবহার করব আমরা? আর। সিঙ্গুলার হইলে ইজ। আর অনলি আই এর ক্ষেত্রে এম, ক্লিয়ার? আচ্ছা, তাহলে দে আর কোয়ারেলিং, কিউ ইউ এ ডবল আর ই এল। এখানে দেখেন এইটা কিন্তু একটু স্প্লিংটা ডবল এলও দেওয়া যায়, শুধু এলও দেওয়া যায়। আমরা ডবল এল দিই সঙ্গত কারণে, এটার একটু নিয়ম লাস্টের দিকে দেখাবো। তাহলে দে আর কোয়ারেলিং, তারা ঝগড়া করছে, শেষ, ক্লিয়ার? আচ্ছা, যদি আরেকটা লিখি যে এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। দেখেন কোন সেন্টেন্সে যদি সাবজেক্ট এক্স্যাক্টলি আপনারা খুঁজে না পান, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? উই ক্যান ইউজ ইট, ঠিক আছে। অ্যাজ এ সাবজেক্ট আমরা সাবজেক্ট হিসেবে কি ব্যবহার করতে পারি? ইট। দেখেন এখানে এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়াই তো হচ্ছে রেইন, তাই না? আচ্ছা, তাহলে এখানে সাবজেক্টটা খুঁজে পাওয়া যাচ্ছে না, এই কারণে আপনারা কি ব্যবহার করবেন? সঙ্গত করণে ইট, ঠিক আছে। এখন কোন টেন্সটা কিভাবে আইডেন্টিফাই করবেন? দেখেন চয়েস হয় একার আছে, চয়েস হয় একার আছে, তাহলে ইট। অক্সিলারি ভার্ব কোনটা হবে? সিঙ্গুলার হইলে ইজ হবে, তাহলে ইট ইজ, ঠিক আছে। ইট ইজ ড্রিজলিং, ডি আর আই ডবল জেড এল আই এন জি, ইট ইজ ড্রিজলিং নাও। এই যে ড্রিজলিং মানে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া, ঠিক আছে। ভার্বটা কোনটা? ভার্ব হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার, এটাই ইংরেজি কি? ড্রিজলিং। এটা ভার্ব হিসেবে ব্যবহার করে, গুড়ি গুড়ি বৃষ্টি হওয়াকে ড্রিজলিং বলা আছে। ড্রিজল মানে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া, তাহলে ইট ইজ ড্রিজলিং নাও, এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে,
ঠিক আছে? তাহলে আপনারা এই যে যে স্ট্রাকচার অনুযায়ী যে এক্সাম্পলগুলো আমি দেখালাম এগুলো বুঝতে পারছেন, ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের যদি আরো কিছু এক্সাম্পল দেখাই, মনে করেন সে গুনগুন করে গান গাচ্ছে, সে গুনগুন করে গান গাচ্ছে বা গাইতেছে অথবা গাচ্ছে। তেসে থাকলে বুঝছে এটা কন্টিনিউয়াস টেন্স। কোন কন্টিনিউয়াস? প্রেজেন্ট, কারণ এটা বর্তমান সময়ে চলছে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে সাবজেক্ট আমরা কি ব্যবহার করব? সে, হি। হি কি সিঙ্গুলার, তাহলে উই ক্যান ইউজ অক্সিলারি ভার্ব ইজ, তাহলে হি ইজ। আচ্ছা, এই যে গুনগুন করে গান গাওয়া, এইটার ইংরেজি হচ্ছে HUM, হাম, ঠিক আছে? তাহলে এটা কি আসবে আপনার? হি ইজ হামিং, HUMMING, হামিং এ সং, ঠিক আছে? এই যে গান আছে, গানের ইংরেজি কি? সেই গুড়ি গুড়ি করে একটি গান গাচ্ছে, তাহলে হি ইজ হামিং এ সং। ক্লিয়ার? আচ্ছা, যদি আরেকটা এক্সাম্পল দেখাই, মনে করেন রাখাল বালকটি গরু চড়াচ্ছে, ঠিক আছে? দেখেন চয় ছয় একার আছে, বাংলা ক্রিয়া শেষে কি আছে? চয় ছয় একার, চড়াচ্ছে, তাই না? তাহলে এটা কি বুঝলাম? এবং এটা বর্তমান সময়ে চলছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথম হচ্ছে সাবজেক্ট রাখাল বালকটি, ইংরেজি কি? দা কাউবয়। কাউবয় মানে হচ্ছে কি? রাখাল বালক। তাহলে দা কাউবয় একজন, এই ক্ষেত্রে কি আসবে? সিঙ্গুলার হলে ইজ, ঠিক আছে? তাহলে দা কাউবয় ইজ। এখন এই যে চড়ানো, গরু চড়ানোর ইংরেজি হচ্ছে TENDING, টেন্ডিং কাউ, ঠিক আছে? TENDING, হ্যাঁ। তাহলে দেখেন দ্য কাউবয় ইজ টেন্ডিং কাউ, টেন্ডিং মানে চড়ানো। ক্লিয়ার? এই ছিল হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী আমাদের আলোচনা। এখন আমাদের এই টেন্সের কিছু ব্যবহার দেখাবো, ঠিক আছে? দেখতে কন্টিনিউয়াস কিন্তু করব প্রেজেন্ট ইনডেফিনাইট, আবার দেখা যাবে যে দেখতে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট করতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, এরকম কিছু স্ট্রাকচার আমি লিখছি, সেগুলো এখন দেখাবো। এবার দেখেন, আমি এই যে ইউজেস অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার, এটা আলোচনা করতে চাইছি। দেখেন, প্রথম লিখছি ইন্ডিকেট প্রেজেন্ট টাইম, দ্যাট মিনস নাও। প্রেজেন্ট টাইম বর্তমান সময়কে নির্দেশ করলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সও হইতে পারে, কিন্তু এদের ভিতর যে ডিফারেন্স সেটা আছে, সেই ডিফারেন্সটা কি? যে এই কাজটা কন্টিনিউয়াস টেন্সে কি হবে? সংঘটিত হচ্ছে, চলছে, ঘটতে থাকছে, এরকম বোঝাচ্ছে। ক্লিয়ার? আর ঘটতে থাকছে না, শুধুমাত্র এইমাত্র শেষ হয়ে গেছে, মানে সরি এইমাত্র না, ঘটেছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, ঠিক আছে? এখন দেখেন, তাহলে আমি কয়েকটা সেন্টেন্স লিখছি। আমি এখন এই যে এক্সাম্পল 1 মানে এই ইউজেস দেখাতে চাচ্ছি। এক নাম্বার, সেটা কি? প্রেজেন্ট টাইম, বর্তমান সময়কে নির্দেশ করছে। দেখেন, রোগীর মুখ দিয়া রক্ত উঠিতেছে, রোগীর মুখ দিয়ে রক্ত উঠিতেছে, এই যে যে উঠা, এই উঠা কিন্তু মুখ দিয়ে রক্ত ওঠা মানে কি? রক্ত বমি, যাকে বলা হয় স্প্রেড, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা কি বুঝবো? যে রোগীটি রক্ত বমি করিতেছে বা করছে, এরকম বোঝাবে। ক্লিয়ার? এটা কিন্তু কোন সময়ে? এখনই চলছে, বর্তমান সময়কে নির্দেশ করছে। দেখেন, তেসে আছে, তাহলে কোন টেন্সকে নির্দেশ করবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে তেসে আছে, তেসি, তেসো, তেসে বা তেসেন, এইগুলো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি হবে? সাবজেক্ট প্রথম রোগী, দা প্যাশেন্ট, PATIENT, দ্য প্যাশেন্ট। দ্য প্যাশেন্ট কয়জন? একজন, তাহলে সাবজেক্ট লিখছি, অক্সিলারি ভার্ব কি হবে? একজন হইলে ইজ, তাহলে দ্য প্যাশেন্ট ইজ SPITTING স্পাইটিং ব্লাড, BLOOD। দ্য পেশেন্ট ইজ স্পাইটিং ব্লাড, এখানে এই স্পাইটিং মানে কি? রক্ত বমি করা, ঠিক আছে?
এখন উঠিতেছে মানে কি, যে ওঠার ইংরেজি সেটা ব্যবহার করব না, আমাদের অর্থটা বুঝতে হবে এক্স্যাক্টলি এটা কি বোঝাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দ্য পেশেন্ট ইজ স্পাইটিং ব্লাড মানে কি, রোগীটি রক্ত বমি করছে। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখেন তাহার বইটা ভালো কাটিতেছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসছে। খেয়াল করেন, তাহার বইটা ভালো কাটিতেছে, তাহার বইটা ভালো কাটিতেছে মানে কি, সে বই ভালো কাটছে এরকম, তার বই ভালো কাটছে এরকম না। তার বইটা ভালো কাটছে মানে যে তার বইটা ভালো সেল হচ্ছে, বিক্রি হচ্ছে, এখানে বোঝাচ্ছে ভালো বিক্রি হচ্ছে। ক্লিয়ার? তাহলে টেন্সে আছে কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার অনুযায়ী ইংরেজিতে কি আসবে? সাবজেক্ট, তাহার বই, তাহলে হিজ বুক, তাহার বই। ঠিক আছে, একটা বই, তাহার বই একটি, সিঙ্গুলার তাহলে হবে ইজ। সেলিং, ACLLING, হিজ বুক ইজ সেল। দেখেন সেল বানান ACLL, সেল। ঠিক আছে, তারপরে আইএনজি করছি। ক্লিয়ার? তাহলে হিজ বুক ইজ সেলিং ওয়েল, তার বইটি ভালো কাটিতেছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন তাহার চুল উঠিয়া যাইতেছে, এটাও কিন্তু বর্তমান সময়কে নির্দেশ করছে। তাহলে তাহার চুল উঠিয়া যাইতেছে কি হবে? তেছে আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমান সময়কে নির্দেশ করছে এবং কাজটি কি চলছে, তার চুল উঠছে। ক্লিয়ার? তাহলে হবে হিজ হেয়ার, তার চুল। ঠিক আছে, সাবজেক্ট তার চুল, হিজ হেয়ার। এখন হিজ হেয়ার, তার চুল, এটা কি সিঙ্গুলার, তাহলে হবে ইজ। তাহলে হিজ হেয়ার ইজ ফল, ফল মানে ফলিং অফ লিখবো, ফলিং অফ, ফল অফ মানে কি পতিত হওয়া, উঠে যাওয়া, এরকম বোঝানো হয়। ঠিক আছে, তাহলে হিজ হেয়ার ইজ ফলিং অফ, এখানে একটা প্রিপজিশনাল ভার্ব ব্যবহার করছি, কি ফলিং অফ। এখানে আপনি আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন, লজ, লজ দিয়েও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কি হবে দেখেন, যে হি ইজ লসিং হিজ হেয়ার, এটা দিলেও হবে। ক্লিয়ার? আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের ইন্ডিকেট প্রেজেন্ট টাইম। নাও বর্তমানে কোনো কাজ চলছে বা ঘটছে এরকম বোঝাইলে সেটা হচ্ছে প্রেজেন্ট, ইন্ডিকেট প্রেজেন্ট টাইম। নাও এখনই ঘটছে এরকম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসবো নিয়ার ফিউচার। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন আমরা এবার কোনটা দেখতে চাচ্ছি, এবার আসছি যে নিয়ার ফিউচার, নিকট ভবিষ্যৎ। নিকট ভবিষ্যৎ দেখেন আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট, দ্যাট মিনস সিম্পল প্রেজেন্ট টেন্সও শিখছি, যে নিকট ভবিষ্যৎ হলে সেটাকে আমরা কোন টেন্সে করতে পারি? প্রেজেন্ট ইনডেফিনাইটে, ফিউচারে না করে প্রেজেন্ট ইনডেফিনাইটে করতে পারি। এখন ঠিক একইভাবে নিয়ার ফিউচারকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসও ব্যবহার করতে পারি। দেখেন আমি এক্সাম্পল 2 মানে যে 2 আছে, 2 এরটা দেখাচ্ছি। রুনা আগামী মাসে বিয়ে করিতেছে, আমরা এখনো কিন্তু বিয়ে করি নাই, আগামী মাসে করবে, তাহলে কি হচ্ছে, কাজটা কিন্তু হয়নি, নিকটেই আসছে আগামী মাসে। তাহলে এই কারণে এইগুলোর ক্ষেত্রে হচ্ছে কি আসবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে বিয়ে করবে থাকলেও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করতে পারতাম। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট হচ্ছে রুনা, অক্সিলারি ভার্ব কি হবে? রুনা একজন, তাহলে ইজ। ঠিক আছে, রুনা ইজ গেটিং ম্যারিড, আগামী মাস, আগামী মাস কি? নেক্সট মান্থ, নেক্সট মান্থ। ঠিক আছে, তাহলে দেখেন রুনা ইজ গেটিং ম্যারিড নেক্সট মান্থ, এখানে কিন্তু রুনা ইজ ম্যারিং নেক্সট মান্থ হয় না, বিয়ে করা হলে বিয়ে কিন্তু সে নিজে করছে না, তাকে করানো হচ্ছে। ঠিক আছে, এই কারণে সেই ক্ষেত্রে আমরা পজিটিভ ভার্ব কি ব্যবহার করছি এখানে? গেট। ঠিক আছে, তাহলে রুনা ইজ গেটিং ম্যারিড নেক্সট মান্থ। আচ্ছা দেখেন আমি আগামীকাল ঢাকা যাব, আমরা নিজেরাই তো বলি, দেখেন কাজটা কিন্তু এখনো হয়নি, আগামীকাল যাব, আমরা কি বলি? আমি আগামীকাল ঢাকা যাচ্ছি, অনেকটা বলি না, আমি কালকে ঢাকা যাচ্ছি রে। ঠিক আছে, দেখেন কালকে যাচ্ছি, কালকে কিন্তু এখনো আসেনি, ভবিষ্যতে করব, তারপর বলছে কি আমি কালকে ঢাকা যাচ্ছি। ক্লিয়ার? সেই অর্থে আমরা কোন টেন্স ব্যবহার করতে পারি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? এটা নিয়ার ফিউচার, আগামীকাল শীঘ্রই। এই ক্ষেত্রে দেখেন তাহলে আই এর পরে বলছি একটা অক্সিলারি ভার্ব বসে কি? অ্যাম,
তাহলে সাবজেক্ট অক্সিলারি ভার্ব, আর গো হচ্ছে মূল ভার্ব যেটা দেখে আমরা যাওয়া বোঝাচ্ছি, তার সঙ্গে কি হবে আইএনজি। তাহলে আই এম গোয়িং হচ্ছে কি আগামীকাল ঢাকা, তাহলে আই এম গোয়িং টু ঢাকা, ঠিক আছে, কি আছে আগামীকাল, তাহলে কি হবে টুমরো, RROW, ঠিক আছে। দেখেন সে শীঘ্রই ফিরে আসবে, সে শীঘ্রই ফিরে আসবে, তাহলে কি হবে এটাও কিন্তু নিকট ভবিষ্যৎ, ঠিক আছে। এই অর্থে আমরা তাহলে কি ব্যবহার করতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হি সাবজেক্ট হি, তাহলে কি আসবে ইজ, হি ইজ কামিং ব্যাক শীঘ্রই, তাহলে কি আসবে সুন, হি ইজ কামিং ব্যাক সুন, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা ফিউচারে করব না প্রেজেন্ট ইনডেফিনিটিভ করব না প্রেজেন্ট কন্টিনিউয়াসে করব, কিভাবে বুঝবেন? দেখেন আপনার এইটাই দেওয়া থাকবে, সে শীঘ্রই ফিরে আসবে, এর ইংরেজিতে অনুবাদ কোনটি, তখন কিন্তু আপনার এইটাই দেওয়া থাকবে, হয় এটা থাকবে তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকবে বা ফিউচার ইনডেফিনিট থাকবে, যেটা থাকবে সেটাই, দুইটা থাকতে পারবে না, একটাই থাকবে, ক্লিয়ার। তখন আপনি বুঝবেন যে এটা নিয়ার ফিউচার অর্থে ব্যবহার করা হয়েছে, এটাকে মার্ক করবেন, ক্লিয়ার। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের নিয়ার ফিউচার ইনডেফিনিট টেন্সের ব্যবহার। এবার দেখেন এইবার যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে হ্যাপেনিং নাওএডেজ। হ্যাপেনিং নাওএডেজ মানে হচ্ছে ইদানিং ঘটছে এমন, ইদানিং ঘটছে এমন বোঝাইতে আমরা কোন টেন্স ব্যবহার করব প্রেজেন্ট কন্টিনিউয়াস। খেয়াল করেন এটা হচ্ছে 3 নাম্বার, তাহলে আমি এই স্কুলে পড়ছি, ইদানিং পড়ছি, তাই না? তাহলে আমি এই স্কুলে পড়ছি, কি আছে দেখেন বাংলা ক্রিয়া শেষে সি আছে, তা দেখেও আপনি বুঝতে পারছেন এটা কোন টেন্স, পড়ছি মানে কি পড়িতেছি, তাই না? তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেই অর্থে তাহলে আমরা কি লিখব সাবজেক্ট আই, এর পরে অক্সিলারি ভার্ব কি আসবে স্ট্রাকচার অনুযায়ী অ্যাম, আর পড়ার ইংরেজি রিড, এর সঙ্গে যেহেতু কন্টিনিউয়াস হইলেই আইএনজি, তাহলে আই অ্যাম রিডিং, কোথায় এই স্কুলে, বাকিটুক লাস্টে ইন দিস স্কুল, ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখেন আমি পার্শ্ববর্তী কারখানায় কাজ করছি, ইদানিং করছি, এরকম কোনো প্রতিষ্ঠানে আমি এই মুহূর্তে রানিং কোনো কাজে আছি, সেই ক্ষেত্রে আমার ইদানিং এই যে হ্যাপেনিং নাওএডেজ ইদানিং ঘটছে এমন বোঝানো হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এটাও কাজ করছি মানে কি সি আছে বা করিতেছি এরকম বোঝাচ্ছে, তাহলে সাবজেক্ট আই অ্যাম ওয়ার্কিং, তাহলে আই অ্যাম ওয়ার্কিং, ওয়ার্ক মানে কাজ করা, কাজ করা ভার্ব, তাই আইএনজি লিখছি তার সঙ্গে আইএনজি। আই এম ওয়ার্কিং ইন দ্য নিয়ারবাই ফ্যাক্টরি, তাহলে আই এম ওয়ার্কিং ইন দ্য নিয়ারবাই ফ্যাক্টরি, আমি পার্শ্ববর্তী কারখানায় কাজ করছি। এরকম যদি ইদানিংকালে কোনো কাজ ঘটতে থাকে মানে ঘটছে, অলরেডি ঘটছে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার খেয়াল করেন কি আছে, এবার একটা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। আমরা জানছি যে হ্যাবিচুয়াল ফ্যাক্টের ক্ষেত্রে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হ্যাবিচুয়াল ফ্যাক্ট ছিল, তাই না? যে অভ্যাসগত কাজের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি, যেমন আমি প্রতিদিন চা পান করি, আমি প্রতিদিন গীতা পাঠ করি, এইগুলো হ্যাবিচুয়াল মানে অভ্যাসগত কাজ। আর সেই ক্ষেত্রে কি কাজটা কি চলছিল, দেখেন আমি প্রতিদিন চা পান করি, করি আছে, আর এইটা হচ্ছে কি কন্টিনিউয়াস মানে কাজটা হ্যাবিচুয়াল হবে কিন্তু কাজটা কি চলমান থাকবে, ক্লিয়ার পার্থক্যটা এইটা। যেমন আমি এই বুড়ো বয়সেও ফুটবল খেলছি, খেলছি মানে কি এখনই খেলতেছি এরটা, ঠিক আছে, তাহলে কাজটা চলছে এবং বাংলা ক্রিয়া শেষে কি আছে সি আছে, তাহলে কি ডিনোট করলো এটা, এটা ডিনোটস করলো যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আই অ্যাম, আই এর পরে কি আসবে অক্সিলারি ভার্ব, ইংরেজি করছি সাবজেক্ট আই, এবার হচ্ছে অক্সিলারি ভার্ব অ্যাম, তাহলে আই অ্যাম, তাই না? খেলার ইংরেজি কি দেখেন কোনটা দেখে চিনলাম আমরা, এটা কন্টিনিউয়াস টেন্স, ক্রিয়া কি খেলা,
তাহলে প্লে, তাহলে আই অ্যাম প্লেইং, ঠিক আছে। তাহলে আই অ্যাম প্লেইং, কি খেলছি? ফুটবল। কই? এই যে, তাহলে আই এম প্লেইং ফুটবল, কি এই বুড়ো বয়সেও। এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? যে এমনকি এই বুড়ো বয়সেও খেলছে, এমনকি, তাই না? ইভেন ইন দিস ওল্ড এজ, ঠিক আছে। তাহলে ফুটবল ইভেন ইন দিস ওল্ড এজ, মানে আই এম প্লেইং ফুটবল ইভেন ইন দিস ওল্ড এজ, মানে এমনকি এই বুড়ো বয়সেও আমি ফুটবল খেলছি, এরকম বোঝাচ্ছে অর্থটা। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আপনার কি হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এরকম যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট রানিং থাকে, চলতে থাকে, সেই ক্ষেত্রে আমরা কোন টেন্স ব্যবহার করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখেন লাস্ট যেটা, সেটা হচ্ছে কি আমাদের প্রি প্ল্যানিং, তাই না? প্রি প্ল্যানিং মানে কি? পূর্ব পরিকল্পনা। পূর্ব পরিকল্পনা, সেটা কি? পূর্ব পরিকল্পনাটা কি ঘটতে যাচ্ছে, তাই না? কামস টু ট্রু। আচ্ছা, এইবার দেখেন কি হচ্ছে সেই ক্ষেত্রে, এটা হচ্ছে 5 নম্বরের এক্সাম্পল। তারা একটি গাড়ি কিনতে যাচ্ছে, এটা কি? পূর্ব পরিকল্পনা। তারা একটি গাড়ি কিনতে যাচ্ছে, এখনো কিন্তু কেনা হয়নি বা কিনতে যাচ্ছে এখনই, এমন না, ঠিক আছে? ভবিষ্যতে যাবে, তারা একটি গাড়ি কিনতে যাচ্ছে। তাহলে এটা হবে কি? এই যে যাচ্ছে, চয়েস হয়ে কারো আছে, এটা দেখো আপনারা আইডেন্টিফাই করতে পারেন যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? আচ্ছা দেখেন তাহলে দে, দে সাবজেক্ট। এবার হচ্ছে অক্সিলারি ভার্ব কোনটা হবে? দে হচ্ছে প্লুরাল, তাহলে দে আর, ঠিক আছে। দে আর কি মূল ভার্ব কোনটা? কিনতে যাওয়া, তাহলে দে আর কি হবে? গোয়িং, তাই না? যাওয়ার ইংরেজি কি? গোয়িং। দে আর গোয়িং। এইবার এখানে কিনতে, এই যে তে আছে না, তে থাকতে যে ভার্বগুলো ব্যবহার করব তার আগে টু দিতে হয়। তাহলে দে আর গোয়িং টু বাই কি? একটি গাড়ি, এ কার। দে আর গোয়িং টু বাই এ কার, ঠিক আছে। তারা একটা গাড়ি কিনতে যাচ্ছে। একইভাবে দেখেন আমরা একটি বাড়ি তৈরি করতে যাচ্ছি, ঠিক আছে। এখনো তৈরি করা হয়নি বা তৈরি করছে এমন নয়, প্ল্যানিং করতেছে, ঠিক আছে। তাহলে কি হবে? যাচ্ছি চয়েস আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ডিনোটস করলো। তাহলে কি লিখতে পারি আমরা? যে ওই কি, এটা প্লুরাল সাবজেক্ট, তাহলে আমরা ইউজ করব কোন অক্সিলারিটা? আর। তাহলে উই আর, ঠিক আছে। তাহলে উই আর গোয়িং, এখানেও যাওয়াতে তাহলে কি হবে? উই আর গোয়িং টু, বললাম যে তৈরি করতে, তৈরি করা হবে, তাহলে কি? বিল্ড, বিইউআইএলডি। তাহলে উই আর গোয়িং টু বিল্ড এ হাউস, তারা একটি বাড়ি, আমরা একটি বাড়ি তৈরি করতে যাচ্ছি। এই ছিল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। দেখেন প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটার বিস্তার অনেক, আর এটার বিস্তার একটু কম, ঠিক আছে। আচ্ছা, এবার কিছু অন্য রুল দেখাবো আপনাদের। এবার দেখেন, এইবার যে রুলটা করছি সেটা হচ্ছে, এবার রুলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখেন খুবই গুরুত্ব সহকারে দেখবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠনকালে ভার্বের শেষের অক্ষর যদি কনসোনান্ট হয় এবং এই কনসোনান্টের আগে যদি একটি মাত্র ভাওয়েল এ ই আই ও ইউ থাকে, তবে আইএনজি করার সময় শেষের কনসোনান্টটি ডাবল হয়। আমরা আইএনজি করতে গেলে কিছু কিছু ভার্বের শেষে আইএনজি যখন আমরা যোগ করি, তখন দেখি আমরা কখনো কখনো সেই শেষের কনসোনান্টটি ডাবল লিখি। যেমন সুইম, সুইম এর শেষে যদি আমরা আইএনজি করতে চাই, তাহলে আমরা কেমন লিখি? SWIMM সুইমিং, মানে দুই হাত দিয়ে সাঁতার কাটি, তাই দুইটা এম দিতে হবে, তাই না? এমন না, না এটা না। এইটার নিয়মটা কি দেখেন, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠনকালে, এটা তো আইএনজি কোন টেন্সের ক্ষেত্রে আমরা গঠন করি? সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আচ্ছা, সেই ক্ষেত্রে কি ভার্বের শেষে, এই ভার্বের শেষের অক্ষর যদি কনসোনান্ট হয়, কনসোনান্ট হচ্ছে কি? এ ই আই ও ইউ, এই পাঁচটা বাদে বাকিগুলা কনসোনান্ট। সেই পাঁচটা
বাদে যদি কোনো কনসোনেন্ট থাকে, তাহলে আইএনজি করার সময় শেষের কনসোনেন্টটি ডবল হয়। তবে একটা শর্ত আছে, এই কনসোনেন্টের পূর্বে যেটা থাকবে তার পূর্বে ভাওয়েল থাকতে হবে কয়টা? একটি মাত্র ভাওয়েল থাকতে হবে। ক্লিয়ার? আইএনজি করার সময় শেষের অক্ষরটি ডবল হবে, মানে শেষের কনসোনেন্টটা ডবল হবে যদি তার পূর্বে একটা মাত্র ভাওয়েল থাকে। দুইটা ভাওয়েল থাকলে কিন্তু আইএনজি করার সময় শেষের কনসোনেন্টটা ডবল হবে না। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, তবে আর একটা জিনিস দেওয়া আছে যে তবে শেষে যদি WXY থাকে তবে সেক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু শেষে যদি কি থাকে, শেষেরটা WXY, তবে হবে না। ঠিক আছে? তাহলে কি শিখলাম? যে কোনো ওয়ার্ডের শেষে যদি একটা কনসোনেন্ট থাকে এবং তার পূর্বে যদি একটা ভাওয়েল থাকে, তাহলে আইএনজি করার সময় ডাবল হবে, কনসোনেন্টটা ডাবল হবে। যেমন আমরা যদি বলি পুট, পুট মানে কি? রাখা। সে টেবিলের উপর চায়ের কাপটি রাখছে বা রাখিতেছে, তখন কি হবে? হিজ পুটিং। তাহলে পুট PUTT হবে। কেন আইএনজি করার সময় এই টিটা ডবল হলো? দেখেন শেষে একটা টি আছে যেটা কনসোনেন্ট, তার পূর্বেই শুধুমাত্র একটি ভাওয়েল আছে। তাহলে শেষেরটা কনসোনেন্ট হতে হবে এবং তার পূর্বে একটা মাত্র ভাওয়েল হতে হবে। সেক্ষেত্রে আইএনজি করার সময় কি হবে? সেই কনসোনেন্টটা ডাবল হবে, পুটিং। ঠিক সেই অনুযায়ী দেখেন কোয়ারেল, QUARREL, শেষে একটা কি? একটা কনসোনেন্ট আছে, তার পূর্বে একটাই ভাওয়েল আছে। তাহলে এটা আইএনজি করার সময় কি হবে? QUARRELL হবে। তাহলে এটা হবে কি? QUARRELL। তবে এই কোয়ারেলিং এর ডবল এল না দিয়ে এখনকার যে গ্রামার দেখছি সেখানে একটা এলো ব্যবহার করা যাচ্ছে, বা ডিকশনারিতেও আছে, আপনাদের ফোন ডিকশনারিতেও দেখতে পারেন, দুটোই আছে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখেন, তবে শর্ত হচ্ছে কি থাকলে হবে না? WXY যদি শেষে থাকে তাহলে হবে না। যেমন ALL ও W, অ্যালাউ। অ্যালাউ মানে কি? অনুমোদন দেওয়া বা অনুমতি দেওয়া, তাই না? এই যে শেষেরটা কনসোনেন্ট, কিন্তু সেটা কি? তার পূর্বে আবার একটি মাত্র ভাওয়েল আছে, কিন্তু সমস্যা হচ্ছে WXY থাকলে এই নিয়মটা প্রযোজ্য হবে না। এই ক্ষেত্রে আমরা যেটা করব এইটা হবে অ্যালাউইং। ক্লিয়ার? বুঝছেন আপনারা? তাহলে কি শিখলাম? যে যদি কোনো শব্দের শেষে, শব্দ বলতে কি? ভার্বের শেষে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠনের জন্য এটা হচ্ছে জাস্ট আইএনজি বসানোর নিয়মটা। ক্লিয়ার? যে শেষের অক্ষরটি যদি একটা কনসোনেন্ট হয় এবং কেবলমাত্র তার পূর্বে একটি ভাওয়েল থাকে, তাহলে আইএনজি করার সময় শেষের কনসোনেন্টটা ডাবল হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আর একটা উদাহরণ দেখাই। মনে করেন সিট, SIT। তাহলে আইএনজি করার সময় কি হবে? একটা ভাওয়েল আছে, শেষেরটা একটা কনসোনেন্ট টি, তার পূর্বে একটা ভাওয়েল, তাহলে কি হবে? সিটিং, SITT হবে। ক্লিয়ার? আচ্ছা, যদি আমরা বলি, মনে করেন সুইম তো দেখাইছি, স্পিন, SPIN, স্পিন, স্পিন মানে কি? বুনন করা। তাহলে আইএনজি করার সময় দেখেন শেষেরটা কনসোনেন্ট, তার পূর্বে একটি মাত্র কি আছে? ভাওয়েল আছে, তাহলে কি হবে? স্পিনিং, SPNNING। ক্লিয়ার? এই ছিল হচ্ছে আইএনজি করার নিয়ম। এই আইএনজি বাদে আরেকটা জিনিস দেখাই। দেখেন এইবারের রুলটা আরো গুরুত্বপূর্ণ, যে আমরা যখন মূল ভার্বের শেষে আইএনজি যোগ করি, এটাও কিন্তু আইএনজি যোগ করার নিয়ম। দেখেন মূল ভার্বের শেষে যদি ই থাকে, মূল ভার্বের শেষে কি থাকবে? ই, এবং ই এর পূর্বে যদি আই থাকে, তবে আইএনজি করার সময় ই এর পরিবর্তে ওয়াই বসে, কারণ একটি ওয়ার্ডে দুটি আই পাশাপাশি থাকতে পারে না। এটাও আইএনজি করার নিয়ম। এখন আমি যদি লিখি এক্সাম্পল, দেখেন যদি লিখি কন্টিনিউয়াস টেন্সেরই আইএনজি করার নিয়ম, যদি লিখি সে বা আমি একটা দিলে হচ্ছে আমি শয়ন করছি। দেখেন আমি শয়ন করছি। আর একটা সেন্টেন্স লিখি সে
মারা যাচ্ছে, সে মারা যাচ্ছে। দেখেন এই যে মারা যাওয়ার ইংরেজি হচ্ছে, মারা যাওয়ার ইংরেজি কি? ডাই, তাই না? আর এই শয়ন করার ইংরেজি হচ্ছে LIE, লাই। লাই মানে কি? শয়ন করা। আবার লাই মানে কি? মিথ্যা বলাও। ঠিক আছে, দেখেন আমি শয়ন করছি, করছি শেষে কি আছে? ছয়রসি। তাহলে কি ডিনোট করলো? এটা কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমি শয়ন করছি, তাহলে কি হওয়ার কারণ ছিল? সঙ্গত কারণে আমাদের টেন্সটা কন্টিনিউয়াস। তাহলে স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট আই, এরপরে অক্সিলারি ভার্ব কি আসবে? এম। তাহলে আই অ্যাম লাইং, LIEING। এইটা না, এই যে আইএনজি করার সময় কি হবে? ইটা উঠে যাবে। ঠিক আছে, ই এর পরিবর্তে কি আসবে? ওয়াই বসে। ই এর পরিবর্তে কি হবে? LIE, কি ছিল বানানটা? LIE। এই ই এর পরিবর্তে কি হবে? ওয়াই। ঠিক আছে, ই থাকে না, ই এর পরিবর্তে হবে ওয়াই। তাহলে LIYING, আই অ্যাম লাইং। ঠিক আছে, আই অ্যাম লাইং। এখন দেখেন একটা জিনিস ভুল লিখছি, স্প্লিংটা ভুল লিখছি। দেখেন তাহলে লাই মানে কি? শয়ন করা। সেক্ষেত্রে কি হবে? শেষে কি আছে? ই আছে। তাহলে ই এর পরিবর্তে আমাদের কি বসবে? ওয়াই বসবে। ঠিক আছে, তাহলে এখানে তাহলে আই অ্যাম লাইং, LYING হবে। ঠিক আছে, আই অ্যাম লাইং মানে কি? আমি শয়ন করছি। ওটা দেখেন সে মারা যাচ্ছে। মারা যাওয়ার ইংরেজি কি? দেখেন ডাই, DIE। ডাই মানে মারা যাওয়া। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, শেষে দেখেন কি আছে? এই যে ই আছে, শেষে কি আছে? ই। তাহলে আইএনজি করার সময় কি হবে? ওখানে যদি দেখেন কি লিখছি, যে ভার্বের শেষে যদি ই থাকে এবং ই এর পূর্বে যদি আই থাকে, তবে আইএনজি করার সময় ই এর পরিবর্তে সেখানে কি আসবে? আমাদের ওয়াই বসবে। ঠিক আছে, ই এর পরিবর্তে ওয়াই বসবে। তাহলে কি হবে? আমাদের কলমে কালি নাই, তাহলে কি হবে? দেখেন সে মারা যাচ্ছে, সাবজেক্ট হি ইজ ডাইং। তাহলে DIYING। কিন্তু না, এই আইটাও হবে না, শুধুমাত্র কি হবে? ওই আই এর পরিবর্তে সেখানে ওয়াই বসবে। ঠিক আছে, ই এর পরিবর্তে ওয়াই বসবে, ING দিতে হয়। কারণ একটা সেন্টেন্সে দুইটা আই এরকম পাশাপাশি থাকে না। বুঝছেন আপনারা? তাহলে কি লিখলাম? যে ভার্বের শেষে যদি ই থাকে, এরকম ভার্বের শেষে যদি ই থাকে এবং এর পূর্বে যদি কি থাকতে হবে? আই থাকে। এর পূর্বে কি আছে? দেখেন আই আছে, ই আছে, তার পূর্বে আই আছে, দুটোই। এই যদি ই এর পূর্বে যদি আই থাকে, তাহলে আইএনজি করার সময় ই এর পরিবর্তে কি বসে? ওয়াই বসে। শুধু ই এর পরিবর্তে না, দেখেন এখানে আমরা কি সেখানে আইও কিন্তু রাখি নাই। ঠিক আছে, তাহলে হি ইজ ডাইং, আই অ্যাম লেইং। ঠিক আছে, এটা হচ্ছে আমি শয়ন করছি আর সে মারা যাচ্ছে। এটা হচ্ছে তাহলে ই এর ক্ষেত্রে শেষে যদি ই থাকে, তার পূর্বে যদি আই থাকে, তাহলে ই এর পরিবর্তে ওয়াই বসবে। ঠিক আছে, আর আই তো থাকবেই না। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন আমি কয়েকটি সেন্টেন্স লিখেছি আপনাদের। এখন একটা পরীক্ষা, মনে করেন এই যে সেন্টেন্সগুলা দেখছি, আমি তোমাকে শুনছি, কোন টেন্স হবে? দেখেন আমরা যে ভুলটা করি, আমরা সবাই বলি টেন্স পারি, কিন্তু আমরা টেন্সে যে সমস্যাটা সেটা হচ্ছে শুনছি, ছয়রস্যি আছে, বর্তমানে চলছে কাজটা, কন্টিনিউয়াস টেন্স ডিনোটস করব আমরা। কিন্তু এখন দেখেন এখানে যদি কন্টিনিউয়াস বলি আমি তোমাকে শুনছি, শোনা মানে শোনার ইংরেজিটা হচ্ছে কি? হেয়ার, HEAR, হেয়ার। যে সকল ভার্ব ইমোশন ছিল বা পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে যে সকল ভার্ব, পারসেপশন, ভার্ব অফ ইমোশন, তাই না, ভার্ব অফ অ্যাপিয়ারিং, এই যে যেগুলো ছিল, এই ভার্বগুলোর ক্ষেত্রে কি হয় না? তাদের কন্টিনিউয়াস টেন্স গঠন করা যায় না। আমি তোমাকে ভালোবাসিও, যা ভালোবাসিও একই হবে। ঠিক আছে, আচ্ছা সেটা কোন টেন্সে হবে? তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডিনোট করবে। তাহলে আমি তোমাকে শুনছি কি হবে? এটা দেখতে কন্টিনিউয়াস হইলেও কি হবে? এটা আই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, আই হেয়ার ইউ। কারণ হেয়ারের সঙ্গে কি হবে না? কন্টিনিউয়াস টেন্স হবে না। ঠিক আছে, আই
হেয়ার ইউ হবে। ক্লিয়ার? পরেরটা দেখেন, আমার মাথা ঘুরছে। এখানেও মাথা ঘুরছে মানে কি, এই যে রাউন্ড অ্যারাউন্ড, যে আমাদের চারপাশ দিয়ে ঘুরছে যেটা বুঝি, এটা না। মুভ করা এটা কিন্তু না। মাথা ঘোরা মানে কি, মাথায় ব্যথা অনুভব করছি আমি, অনুভব করা, তাই না? গিডি মানে ঝিমঝিম ধরা বা ব্যথা করা এরকম বোঝায়। তাহলে আমার মাথা ঘুরছে, তাহলে কি হবে? ফিল। ফিল মানে কি, অনুভব। এই ভার্বের সঙ্গে কি হবে না আপনার, কন্টিনিউয়াস টেন্স করা যাবে না। যদিও দেখছি এখানে কি আছে, ঘুরছে, সে আছে, দেখতে কন্টিনিউয়াস, কিন্তু এটা করতে হবে কোন টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। মাথায় রাখবেন, তাহলে কি হবে, আই ফিল গিডি, GIDDY। ঠিক আছে? এটা কোন টেন্সে হবে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। মনে রাখবেন এই ভার্ব অফ ইমোশন, ভার্ব অফ পারসেপশন, ভার্ব অফ অ্যাপিয়ারিং, এইগুলোর ক্ষেত্রে কি হবে না আপনার, কন্টিনিউয়াস টেন্স করা যাবে না। যদি কন্টিনিউয়াস থাকেও সেটা কোন টেন্সে করতে হবে, এই যে প্রেজেন্ট ইনডেফিনাইটে। ঠিক আছে? পরেরটা দেখেন, তোমার মনটা ভার ভার মনে হইতেছে। মনে হইতেছে, মনে হওয়া মানে কি, সিম। আমরা জানি কি, সিম, SEEM, সিম মানে কি, মনে হওয়া। ঠিক আছে? এটাও কিন্তু আপনার ভার্ব অফ অ্যাপিয়ারিং এইগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার কি হবে না, কন্টিনিউয়াস টেন্স হবে না। যদিও এখানে তেসে আছে, দেখলে মনে হচ্ছে কন্টিনিউয়াস, কিন্তু এটা কন্টিনিউয়াস না। ঠিক আছে? এটা কোন টেন্সে করতে হবে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। তাহলে তোমার মনটা বারবার মনে হইতেছে, তাহলে কি হবে, ইউ সিম, ইউ সিম রেদার, আর এটি রেদার গ্লুমি, GLOOMY, গ্লুমি। তাই ইউ সিম রেদার গ্লুমি, তোমাকে বারবার মনে হইতেছে, তোমার মনটা বারবার মনে হইতেছে। তাহলে তোমাকে দেখতে কেমন মনে হচ্ছে, বারবার মনে হচ্ছে। তাহলে ইউ সিম, তোমাকে মনে হচ্ছে, SEEM হবে। তাহলে ইউ সিম রেদার গ্লুমি। ঠিক আছে? আচ্ছা, দেখতে কিন্তু কন্টিনিউয়াস, কিন্তু হবে কোন টেন্সে, প্রেজেন্ট টেন্সে। কারণ কি, প্রেজেন্ট ইনডেফিনিট, কারণ এই সিমের সঙ্গে আইএনজি করা যাবে না। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে দেখিয়েছি। ক্লিয়ার? তারপরে দেখেন যে আমার পায়ে ঝিঝি ধরেছে। ঝিঝি পোকার ইংরেজি হচ্ছে ক্রিকেট। আর এই যে ঝিঝি ধরা, আমরা জানি ঝিঝি ধরার ইংরেজিটা কি। তাহলে এইখানে দেখেন ধরেছে, এইখানে সে আছে, দেখলে মনে হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু না, এটা কোন টেন্সে করতে হবে, প্রেজেন্ট ইনডেফিনাইটে। এই যে ধরা মানে ক্যাচ, জিজি পাই, জিজি ধরা কি হাত দিয়ে ধরে না, স্পর্শ করে, এটা কি করি আমরা, অনুভব করি, তাই না? তাহলে কি হবে, আমার পায়ে জিজি ধরেছে মানে কি, আই ফিল, FWL ফিল পিনস, পিনস অ্যান্ড NEEDLES needles in my leg। তাহলে দেখেন আই ফিল পিনস অ্যান্ড নেডলস। খেয়াল করেন একটা ইডিয়ম ফ্রেজ ব্যবহার করছি, সেটা কি, পিনস অ্যান্ড নেডলস মানে কি, ঝিঝি ধরা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি কি অনুভব করতেছি, ঝিঝি ধরছে সেটা অনুভব করছি। ক্লিয়ার? তাহলে আই ফিল হবে, এবং ফিলের সঙ্গে কি আসবে না আপনার, আইএনজি আসে না। কন্টিনিউয়াস টেন্সে গঠন করা যায় না, এটা অলওয়েজ কোন টেন্সে করতে হবে, প্রেজেন্ট ইনডেফিনাইটে। যদিও মনে হচ্ছে এটা কন্টিনিউয়াস টেন্স, সেটা করা যাবে না। তাহলে কি হবে, আই ফিল পিনস অ্যান্ড নিডলস ইন মাই লেগ, মানে আমার পায়ে ঝিঝি ধরেছে। ক্লিয়ার? এবং দেখেন এই ফিলের ক্ষেত্রে কখন আপনারা কন্টিনিউয়াস ব্যবহার করতে মানে পারবেন, সেটা হচ্ছে তুলনা বোঝাইলে, অপেক্ষাকৃত তুলনা। যেমন আপনার হসপিটালে যে যদি বলেন কাউকে যে তুমি এখন কেমন অনুভব করছো, করছো কন্টিনিউয়াস কিন্তু। ক্লিয়ার? দেখেন এখন ও বলবে কি, যে আই অ্যাম ফিলিং বেটার নাও। তুলনা যদি বোঝানো হয় সেই ক্ষেত্রে শুধুমাত্র ফিলের সঙ্গে আইএনজি করবেন। ক্লিয়ার? তুলনা বোঝাইলে যে আগের থেকে সে এখন একটু অপেক্ষাকৃত ভালো অনুভব করছে, তাহলে কি হবে আনসারটা, যে আই অ্যাম ফিলিং বেটার নাও, মানে আমি এখন একটু ভালো অনুভব করছি। সেই ক্ষেত্রে তুলনার ক্ষেত্রে শুধু যাবে, আদারওয়াইজ আমরা ফিলের ক্ষেত্রে কি ব্যবহার করতে পারবো না, আইএনজি। ক্লিয়ার? দেখুন আরেকটা, তার ক্ষুধা লেগেছে, লাস্টে সে আছে, লেগেছে বা লাগিয়ে আছে, আপনার প্রেজেন্ট পারফেক্টও ধরতে পারেন বা প্রেজেন্ট কন্টিনিউয়াসও ধরতে পারেন, কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করা যাবে না। এটা কি করতে হবে, প্রেজেন্ট ইনডেফিনাইটে। কি হবে তাহলে, তার ক্ষুধা লেগেছে মানে কি, সে কি, ক্ষুধা লাগা মানে কি, এই যে লাগা, এরকম লাগা না। ঠিক আছে? এই যে এটা এর গায়ে স্পর্শ করছে, লাগা সেটা না। তাহলে কি হবে, সে কি অনুভব করছে, ক্ষুধা। তাহলে হি ফিলস, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের শেষে কি আসবে, একটা এস হবে। তাহলে হি ফিলস হাংরি, SUNGRY, হি ফিলস হাংরি।
ক্লিয়ার? পরেরটা দেখেন, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। আমরা এই ভুলগুলোই করি, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। চমকাচ্ছে চয়সায়িকার দেখে মনে হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এর ইংরেজি করলে আসবে কোন টেন্সে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। কেন আসবে? তাহলে দেখেন, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, এটার ইংরেজি হবে দা LIGHTENING, the lightning flashes, সে পেলে SH, yes, flashes frequently, 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 the lightning flashes frequently মানে কি? ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। দেখেন এখানে কি ব্যবহার করছি? frequently, ঠিক আছে? frequently কোনো সেন্টেন্সে যদি সময়ের উল্লেখ না থেকে frequently, occasionally, recently, always, ঠিক আছে, এভরি টাইম, এইগুলো যদি থাকে সেই ক্ষেত্রে কোন টেন্স ব্যবহার করবেন? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এই রুলটা একটু লিখে দেবো, তাহলে এটা কিন্তু সেই অর্থে ফ্রিকোয়েন্টলি ব্যবহার করছি, এবং কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। দ্য লাইটেনিং ফ্ল্যাশেস ফ্রিকোয়েন্টলি মানে কি? ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। ফ্রিকোয়েন্টলি মানে কি? নিরবিচ্ছিন্নভাবে, ঘন ঘন, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে, দেখেন সবগুলোই কিন্তু দেখলে মনে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু আমরা স্ট্রাকচারে কি লিখলাম, মানে ইংলিশে কি লিখলাম? সবগুলো প্রেজেন্ট ইনডেফিনাইট। ক্লিয়ার? এইগুলো একটু মাথায় রাখতে হবে। আসেন এবার লাস্ট রুল দেখেন, যে কোনো সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্স, কোনো সময়ের উল্লেখ নেই এমন সেন্টেন্সে যদি অলওয়েজ, এভরিডে, এভরি উইক, এভরি টাইম, ডেইলি, frequently, generally, often, naturally, normally, sometimes, occasionally, usually, whenever, regularly ইত্যাদি থাকে, সময়ের উল্লেখ নেই কিন্তু এই ওয়ার্ডগুলো যদি ইংরেজিতে থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। একটু আগে যেমন ফ্রিকুয়েন্টলি ব্যবহার করলাম না, ওটা কিন্তু কোন টেন্সকে ডিনোটস করলো? আপনার প্রেজেন্ট ইনডেফিনাইট। ঠিক একইভাবে দেখেন, আমি কয়েকটা এক্সাম্পল লিখছি। একটা হি অফেন কামস হিয়ার, সে প্রায় এখানে আসে। এখানে অফেন লিখছি, তাহলে কোন টেন্স ব্যবহার করছি? দেখেন প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। ক্লিয়ার? তারপরে দেখেন দ্য ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি মানে কি? গুণীরা সবসময় কি হয়? সুখী হন। এখানে আর কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে নয়, এই আর এর পরে কিন্তু আর কোনো ভার্ব নাই। ক্লিয়ার? তাহলে কি হবে এটা? এই আরটাই এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। পরেরটা দেখেন, ওয়ান অফ দ্য স্টুডেন্টস মানে ছাত্রদের একজন, গেটস ফুল মার্কস এভরি টাইম। দেখেন গেটস, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের একজন, তাই না? স্টুডেন্টদের একজন, তাহলে এটা কি? সিঙ্গুলার, তাই ভার্বের শেষে কি? টেন্স অনুযায়ী প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি লিখি? ভার্বের শেষে থার্ড পারসন একজন হলে ভার্বের শেষে এস বা ইএস। এখানে ব্যবহার করছি ফুল মার্কস এভরি টাইম। দেখেন কি আছে? এভরি টাইম। এইগুলো কিন্তু আপনার কিসে আসে? হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্বসে আসে, সেটাও দেখিয়ে দিলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে? ওকে, এই ছিল আমাদের আজকের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা একটু বড়, তারপরে সকল টেন্সই মনে করেন একদিন আলোচনা করা সম্ভব। পারফেক্ট টেন্সটা একদিন লাগবে, আর বাকিগুলো একদিন আলোচনা করা যাবে। ঠিক আছে? ওকে গাইস, এই পর্যন্ত। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কি করবেন সেটা তো আর বলে দেওয়া লাগছে না। ঠিক আছে? আপনাদের সুবিধার্থে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অল দ্য বেস্ট।